বেগম খালেদা জিয়া সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় জানিয়েছেন বিএনপি নেতারা। দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান। নির্বাচন ঘিরে নতুন জোট গঠনে দৌড়ঝাঁপ, বিএনপি ও জামাতের মোর্চা দৃশ্যমান। আবির্ভাবের অপেক্ষায় আরও দুটি, দ্বিধাদ্বন্দ্বে এনসিপি, তফসিলের পর আসন সমঝোতার আশা। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের অভিজ্ঞতা নিতে রাজধানীতে মক ভোটিং। সকাল ৮টা থেকে চলছে কার্যক্রম। মাঠ পর্যায়ে অভিজ্ঞতা নিতে আয়োজন, জানালেন সচিব। নিরাপত্তা সরিয়ে নেওয়ার পরেই শাহজালালের ভল্ট ভেঙে চুরি। ভিন্ন ব্যাখ্যা বিমানের ৩২ দিন পরও প্রকাশ হয়নি খোয়া যাওয়া সম্পদের তালিকা। তদন্তে অসহযোগিতার অভিযোগ পুলিশের। এবং অবশেষে আলোর মুখ দেখছে বাস রুট রেশনালাইজেশন প্রকল্প। প্রাথমিকভাবে ৪২টি রুট নির্ধারণ, জানুয়ারিতে চালুর লক্ষ্য। জিটিসি এর সক্ষমতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মালিহা সুরওয়ার্দী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মধ্যরাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান দলের জ্যেষ্ঠ নেতারা। প্রধান উপদেষ্টার নির্দেশে ছুটে যান আইন উপদেষ্টাও। হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, বেগম জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। সেলিমা রহমান জানান, সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন বিএনপি নেতারা। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন বেগম জিয়াকে দেখতে শুক্রবার মধ্যরাতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, মির্জা আব্বাস সহ জ্যেষ্ঠ নেতারা। হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপি নেতারা জানান, বেগম জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এ সময় রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারা। যে অত্যাচারটা ওনার উপর হয়েছে বিগত সরকারের সময়, তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। এই মুহূর্তে উনি স্টেবল নন। দেশের মা, বোন, ভাই, মুরব্বী যারা আছেন তারা যেন ব্যক্তিগতভাবে একটু দোয়া করেন ওনার জন্য। মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া জীবন সংকটাপন্ন এই অবস্থার মধ্যে আছেন। তবে গতকালের চেয়ে ডাক্তার যা বললেন একটু ভালোর দিকে আছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন। নেতারা জানান, বেগম জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাকে সুস্থ করে তুলতে চেষ্টা করছেন দেশি বিদেশি চিকিৎসকরা। ম্যাডাম দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছে। তো আমরা আশা করছি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের ম্যাডাম যেন সুস্থ হয়ে ওঠেন। কারণ আমাদের অভিভাবক বলতে বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রতিনিয়ত তার বিভিন্ন যে প্যারামিটারগুলো সেগুলো তারা স্টাডি করছেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। বিএনপি নেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। হাসপাতাল এলাকায় ভিড় করেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার। 23 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে সিসিউতে চিকিৎসাধীন তিনি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান। দেশে ফেরার ব্যাপারেও নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি। ফেসবুক পোস্টে তিনি জানান, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় আছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম জিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করায় ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। তারেক রহমান আরও জানান, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানেই থাকে। তবে রাজনৈতিক বাস্তবতায় পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করেন তিনি।
নির্বাচন সামনে রেখে অন্তত 4টি জোটের আবির্ভাব হতে যাচ্ছে রাজনীতিতে। যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপি এবং আন্দোলনের সঙ্গী 7 দল নিয়ে জামাতের মোর্চা অনেকটাই দৃশ্যমান। তবে জোট গঠন নিয়ে বিপত্তিতে এনসিপি। মধ্যপন্থী দল নিয়ে নতুন জোট নাকি বিএনপি জামাতের কোনো এক দলের সঙ্গে আসন সমঝোতা, তা নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েনে দলটি। আর বাম দলগুলোর বৃহত্তর নতুন মোর্চাও আত্মপ্রকাশের অপেক্ষায়। হাসান ওয়ালির প্রতিবেদন। জোট এবং আসন সমঝোতা রাজনীতিতে এখন আলোচিত শব্দযুগল। দেশে নির্বাচনী জোট দীর্ঘদিনের সংস্কৃতি হলেও কর্তৃত্ববাদী শাসনে একদলীয় জোটের বাইরে সবই ছিল অকার্যকর। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস, তাই তো শক্ত অবস্থান জানান দিতে তৎপর ছোট বড় সব দল। জোট বা সমঝোতায় এগিয়ে বিএনপি। শেখ হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে দলটি। অন্যদিকে 5 দফা দাবি নিয়ে রাজপথে নামা 7 দলকে নিয়ে জামায়াতের মোর্চাও রূপ নিচ্ছে নির্বাচনী সমঝোতায়। বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চারও হচ্ছে নতুন জোট। তবে জোট গঠন নিয়ে অভ্যন্তরীণ মতবিরোধ চরমে এনসিপির। এবি পার্টি গণ অধিকার নিয়ে আলাদা জোটের খবরে ডালপালা মেললেও তা এখন অনেকটাই অনিশ্চিত। শেষ পর্যন্ত বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে হতে পারে এনসিপির আসন সমঝোতা। প্রার্থী বাছাই থেকে শুরু করে নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলছেন, মধ্যপন্থী দল নিয়ে আলাদা জোট গঠনে অন্তত 10টি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তার দল। তবে বিএনপি বা জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। মধ্যপন্থী যে দলগুলো রয়েছে তাদেরকে সাথে নিয়ে একটা জোটের ব্যাপার নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আমরা আলাপ আলোচনা করেছি। এই পার্টির গণ অধিকার পরিষদ থেকে শুরু করে নিয়ে এই সংখ্যাটা 10 পেরিয়ে গেছে। আমাদের মধ্যে আলাপ আলোচনাটা এখনো পর্যন্ত চলমান রয়েছে। দেশের স্বার্থকে মাথায় রেখে কোনো জোটে অন্তর্ভুক্ত হওয়ার, সেটা বিএনপি জামাত যে কোনো বিষয়ের জন্য আমরা এখনো পর্যন্ত আমাদের আলোচনা আমরা চলমান রেখেছি। অন্যদিকে 54 যুক্ত ফ্রন্টের আদলে জোট গঠনের কথা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বলছেন, শুধু নির্বাচন নয়, আন্দোলন সংগ্রামকে মাথায় রেখেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন জোট। 54 যে যুক্ত ফ্রন্ট হয়েছিল তার আদলে নয়া যুক্ত ফ্রন্ট এরকম নামের প্রস্তাব আছে। শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে না, আন্দোলন সংগ্রাম এবং নির্বাচন এটাকে কেন্দ্র করে আমরা জোটবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছি। আসন সমঝোতার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও শরিক দলগুলোর জয়ী হওয়ার সম্ভাব্যতা যাচাই করেই আসন ছাড়ের কথা বলছে জামায়াত। যে এখানে যাকে দিলে তিনি পাশ করবেন সেই দলকে আমরা সেখানে দেব, সবাই মিলে তাকে সাপোর্ট করব। যে লিয়াজো কমিটি করা হয়েছে, এই 8 দল থেকে একটা লিয়াজো কমিটি, তারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করছেন। হয়তো আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহে এটা একটা ডিসিশনে আমরা বুঝতে পারব। যুগপৎ আন্দোলনের শরিকদের ছাড় দিতে বিএনপি অপেক্ষা করছে তফসিল ঘোষণার দিনক্ষণের। বিএনপি আছে, মেইন স্ট্রিম পলিটিক্সে আছে, আর কোন দল কি মেইন স্ট্রিম কি না এটা আমি বলতে পারবো না। যুগবদ্ধের সাথে নিয়েই আমরা নির্বাচন করি, আমরা আন্দোলন করেছি, যুগবদ্ধের সাথে নিয়ে আমরা নির্বাচন করব, যুগবদ্ধের সাথে নিয়েই আমরা সরকার পরিচালনা করব। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। প্রস্তুতি চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করছে সংস্থাটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের অভিজ্ঞতা নিতে মক ভোটিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল 8:15 শুরু হয় ভোট, চলবে দুপুর 12টা পর্যন্ত। সকাল থেকেই ভোট দিতে আসছেন ভোটাররা। একই সঙ্গে 2টি ব্যালটে ভোট দিয়ে ভোটাররা জানান, জাতীয় নির্বাচনের ব্যালটে তেমন কোনো সমস্যা না হলেও গণভোটের ব্যালট পড়ার মতো সময় পাওয়া যায়নি। ব্যালটের লেখাপড়ার মতো সময় পেলেও বেশিরভাগ ভোটারের অনীহা দেখা গেছে। কেউ বা গণভোট সম্পর্কে না জেনেও হ্যাঁ না ভোটে সিল মেরেছেন বলে জানান। ভোট কেন্দ্র পরিদর্শনে এসে ইসির সিনিয়র সচিব জানান, মক ভোটিংয়ের ফলাফলের উপর ভিত্তি করে কোথাও সমন্বয়ের প্রয়োজন কিনা এবং ভোট কক্ষ ও জনবল বাড়বে কিনা এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসির মক ভোটিংয়ে নারী পুরুষ মিলে 500 জন ভোটার ভোট দেওয়ার কথা রয়েছে। পড়ার তো এখানে সময় আছে কিনা বা ভোট তো দিতে হয়, তাড়াতাড়ি করে দিয়া চলে আসতে হয়। আমি একটু পরে পড়লাম আর কি, দুইটা পড়ছি, তারপর আমি দিয়ে দিচ্ছি আর কি। ওখানে কি সংশোধন চাচ্ছি আমরা সংবিধানের, এটা ব্যাপকভাবে প্রচার করতে হবে। যদি প্রচার না করা হয় তারা পড়বে না, হ্যাঁ বা না দিবে, এটা আসলে তারা কোন জায়গা দিবে তারা নিজেও জানবে না। মক যেটা করা হয় সেটা তো আসলে অনুশীলন, তো আমরা প্র্যাকটিক্যাল যেটা বাস্তব যেটা হবে সেটারই তো একটা কৃত্রিম বা অনুশীলনটাই এটা সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য ব্যবস্থা।
এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কপু। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল ৮টার কিছু সময় পরে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং আমরা দেখেছি যে ভোটাররা ধীরে ধীরে আসছে এবং ভোট দিচ্ছে। যতটুকু জানতে পেরেছি যে প্রথম ১ ঘন্টায় ভোট পড়েছে ১০৬টি, অর্থাৎ যদি হিসেব করা যায় সেক্ষেত্রে যে ১ ঘন্টা ১০৬টি ভোট পড়েছে এবং কমিশন বলছে যে প্রথম ১ ঘন্টায় তাদের কিছুটা হলেও বিশৃঙ্খলা দেখা গেছে, যে ভোটেরই একটি অনুরূপ, যেহেতু মক ভোটিং সেদিন ভোটের দিন আসলে কেমন হতে পারে এই জিনিসটি দেখার কারণেই কিন্তু মূলত নির্বাচন কমিশন এই আয়োজন করেছে। এবং তারা এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি যে তারা সময় কাউন্টিং করছে, যেহেতু একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের আয়োজন করা হয়েছে। তো দুটি ব্যালটে ২ ধরনের ভোট দিতে একজন ভোটারের জন্য কত সময় লাগছে সেই সময়টিকে তারা পর্যবেক্ষণ করছে এবং এই সময় নির্ধারণের পরেই আসলে তারা সিদ্ধান্ত নেবে যে জাতীয় নির্বাচনের জন্য যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিতেই একই সাথে গণভোট দেওয়া সম্ভব কিনা। আমরা ভোটারদের সাথে কথা বলেছি যারা ভোট দিয়েছে, তারা অনেকেই বলছে যে যেহেতু গণভোটের ব্যালটে চারটি কন্ডিশন দেয়া আছে এবং কন্ডিশনের পরে হানা ভোট দেয়া আছে, সেক্ষেত্রে তারা বলছে যে আসলে ব্যালট পেপারে পড়ে তারপরে ভোট দেয়া এটাকে তারা কিছুটা অস্বস্তি মনে করছে। অনেকে আবার শিক্ষিত ব্যক্তিরা হয়েও যে হয়তো একবার পড়তে চাচ্ছেন, পড়ার পরে দ্বিতীয় যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে তারা যেতে চাচ্ছেন না এবং তারা বলছে যে আসলে মূলত প্রচারণার দরকার, যে এই গণভোটের যে ব্যালটে সেটি কি থাকবে সেটি যেন প্রচারণা করে এবং মানুষের যেন জানা এবং বোধগম্য হয় বিষয়টি, সেই বিষয়টিকে তারা মূলত বারবারই ভোটাররা বলছেন। অনেকে বলছেন যে গণভোটের ব্যালটে কি আছে সেটা তারা জানেন না, না জেনেই যে কোনো একটা উত্তর দিয়েছেন এইরকম করছে। বলছে যে যদিও অনেকে বলছে যে হয়তো এখানে সময় লেগে যেতে পারে, এতগুলো পড়বে, নানা কারণ দেখাচ্ছে। তারা বলছে জাতীয় নির্বাচনের যে ভোট সেই ভোট দিতে তাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু গণভোটের ব্যালটে তারা কিছুটা অস্বস্তি বলে মনে করছে। যেহেতু ১২টা পর্যন্ত এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে, সেক্ষেত্রে আরও ২ ঘন্টা হবে, আরও ২ ঘন্টা এই ভোট চলবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কিছুটা বিশৃঙ্খলা আছে, কিছুটা অনিয়মের মধ্যে আছে। আমরা দেখেছি এর মধ্যে একজন জাল ভোট দেওয়ারও সুযোগ পেয়েছে, অর্থাৎ ভোটটিকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে সেটির কিন্তু এখনো সেই ধরনের কোনো আয়োজনের কোনো কিছুই দেখতে পাইনি আমরা। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে। সময় সংবাদে আরও থাকছে। ১ ডিসেম্বর থেকে শুরু সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। ২ মাস যাতায়াত করবে ৭টি নৌযান। থাকছে রাত যাপনের সুযোগ। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। শাহজালাল বিমানবন্দরের ভল্ট থেকে চুরি হওয়া সম্পদের তালিকা ৩২ দিন পরও প্রকাশ করেনি বিমান বাংলাদেশ। চুরির পর কিছু অস্ত্র পাওয়া গেলেও সময় সংবাদের অনুসন্ধান বলছে ভল্টে রাখা হতো স্বর্ণসহ মূল্যবান সম্পদ। অভিযোগ আছে চুরির আগে রহস্যজনকভাবে ভল্টের পাশ থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেয়ার। তদন্তে অসহযোগিতার অভিযোগ পুলিশের। নুরুল আলম নয়নের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। শাহজালাল বিমানবন্দরের কার্গো টার্মিনালের স্ট্রং রুম বা ভল্ট, যেখানে রাখা হয় আমদানি করা বহনযোগ্য মূল্যবান মালামাল। তবে গত ২৮ অক্টোবর সেখানেই ঘটে দুর্ধর্ষ চুরি। কিছু অস্ত্র বাদে সবকিছু নিয়ে নেয় চোরচক্র। আগুনের ঘটনার পর বেসামরিক বিমান পরিবহন সচিবকে দেয়া বিমান বাংলাদেশের এক চিঠি বলছে টার্মিনালের সবকিছু পুড়ে গেলেও ভল্ট ও তার মধ্যে রাখা মূল্যবান মালামাল ছিল অখ্যাত। নিরাপত্তাহীনতার জন্য যা কাস্টমস হেফাজতে নেয়ার তাগিদও দেন তারা। কেন তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়নি জানতে কাস্টমস হাউজে সময় সংবাদ। তাদের দাবি নিরাপত্তা নয়, রাজস্ব আদায় করার কাজ তাদের। আর সচিবকে দেয়া চিঠি তাদের হাতে আসার আগেই হয়েছে চুরি। যে কোনো পণ্যের ক্ষেত্রেই কাস্টমস মূলত ট্যাক্স ম্যানেজমেন্টে দেখবে, আর পণ্য যখন নিলামের অবস্থা হবে তো নিলামটা আসলে
আপনার কয়েকটি স্টেপ পার হয়ে সরকার নির্ধারিত কয়েকটি স্টেপ আছে সেগুলো পার হয়ে তারপর নিলামের ব্যবস্থাপনাটা হয় আর কি। ডিরেক্টলি আমাদেরকে পণ্য নেওয়ার কোনো সুযোগ নেই। চুরির এতদিন পরও এ ঘটনায় হয়নি কোনো মামলা। বিমানবন্দর থানায় করা সাধারণ ডায়েরিতেও চুরি হওয়া পণ্যের তালিকা উল্লেখ করেনি বিমান বাংলাদেশ। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বিমানবন্দর থানা পুলিশ বলছে তদন্তে সহযোগিতা করছে না বিমান কর্তৃপক্ষ। ঘটনার সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের ডাকা হলেও থানায় আসেননি কেউ। আমরা নোটিশ করেছি, কেউ আসেনি। এটা তো সময় নষ্ট হলো। পরবর্তীতে এখন আমরা ওইখানে যে খোঁজার চেষ্টা করতেছি যে কারা কারা ডিউটি করছিল। চুরির ঘটনা নিয়ে বিমান বাংলাদেশের কেন এমন লুকোচুরি জানতে বিমান ভবনে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। অভিযোগ আছে চুরির আগে রহস্যজনকভাবে ভল্টের পাশ থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেয়ার। কর্তৃপক্ষের দাবি আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের ছাদ ধসে দুর্ঘটনার শঙ্কা থেকেই সরিয়ে নেওয়া হয় নিরাপত্তা কর্মীদের। বিমান সিকিউরিটি তারাই পাহারা দিত মনে করলো, তো ওদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা বাহিরে গিয়ে পাহারা দিবা, কারণ যে কোনো সময় বিল্ডিংয়ের ধসে পড়তে পারে। চুরির ঘটনার পর ভল্টে কিছু অস্ত্র পাওয়া গেলেও মূল্যবান সম্পদ বা স্বর্ণ ও ডায়মন্ড ছিল কিনা তা নিশ্চিত করেনি বিমান বাংলাদেশ। তবে সময় সংবাদের হাতে আসা নথি বলছে চুরি হওয়া ভল্টে শুধু অস্ত্র নয়, মূল্যবান সম্পদও রাখা হতো। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। অবৈধ সম্পত্তির তথ্য গোপনের সুযোগ ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিশেষ লকার সুবিধা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। বছর খানেক ধরে দুদকের নির্দেশে বন্ধ থাকা 532টি লকার খুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক চিঠি পাঠিয়েছে। দুদক সম্মতি জানিয়ে বলেছে তাদের প্রতিনিধির উপস্থিতিতেই লকার খোলা যাবে। তবে যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে তাদের লকার আপাতত খোলা হবে না। অর্থনীতি বিশ্লেষক বলছেন এই পদক্ষেপ অবৈধ সম্পত্তি লুকানোর প্রবণতা কমানো সহায়ক হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরকে চলতি বছরের জানুয়ারিতে গ্রেফতার করে দুদক। আলোচিত অর্থ পাচারকারী পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত এসকে সুরের বাসায় তল্লাশি চালায় কমিশন। পরে কেন্দ্রীয় ব্যাংকের তার লকারে অভিযান পরিচালনা করে অঢেল সম্পদের সন্ধান মেলে। এসকে সুরের লকার খোলার সময় দুদক জানতে পারে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নামে রয়েছে 532টি বিশেষ লকার। অবৈধ সম্পদ লুকিয়ে রাখার সন্দেহে সংস্থাটি 4 ফেব্রুয়ারি চিঠি দিয়ে এসব লকার অবরুদ্ধ করে। পরবর্তীতে লকারে অভিযান ঘিরে দুদক কর্মকর্তাকে সরিয়েও দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এসব বিশেষ লকার সুবিধা সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এর পরিপ্রেক্ষিতে দুদকের কাছে চিঠি দিয়ে লকারগুলো খোলার অনুরোধ জানায় কেন্দ্রীয় ব্যাংক। পাল্টা চিঠিতে দুদক জানায় অবৈধ সম্পদ লুকানোর সুযোগ কমাতে উদ্যোগটি তারা স্বাগত জানায়। তবে লকার খোলার সময় দুদকের প্রতিনিধি উপস্থিতি নিশ্চিত করতে হবে। এদিকে সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির, আব্দুর রউফ তালুকদার সহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে তাদের লকার বন্ধই থাকবে, যদিও এ নিয়ে কথা বলতে রাজি হয়নি দুদক। অর্থনীতি বিশ্লেষকের মতে অবৈধ সম্পদের সুযোগ কমাতে সিদ্ধান্ত যুগোপযোগী। লকার সার্ভিসকে কেন্দ্র করে দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভিতরে হোক এবং ব্যাংকে যারা কমার্শিয়াল ব্যাংকে যারা কর্মরত রয়েছে তাদের ভিতরেও কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এবং তারা কিন্তু এখন থেকে একটা সচেতন হবে যে দুর্নীতি করা থেকে তারা একটা বিরত থাকবে। বাংলাদেশ ব্যাংকের যাদের নামে অনুসন্ধান কিংবা মামলা চলমান রয়েছে সেই তালিকা প্রস্তুত করতে কাজ করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নানা জটিলতায় থমকে থাকা বাস রুট রেশনালাইজেশন প্রকল্প। প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে 42টি রুট। খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উল্লেখ করে ডিটিসিএ বলছে মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ ও মতামত পেলে দ্রুতই শেষ হবে বাকি কাজ। সময়ক্ষেপণের কারণ হিসেবে পরিবহন মালিকদের অসহযোগিতা, দলীয় প্রভাব ও সরকারের সদিচ্ছার অভাবকে দুষছেন পরিবহন বিশেষজ্ঞরা। আশরাফুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। বাস রুট রেশনালাইজেশনের জন্য 2012 সালের পর থেকে একাধিকবার নানা প্রস্তাব, কারিগরি রিপোর্ট ও পর্যবেক্ষণ জমা পড়ে মন্ত্রণালয়ে, তবে শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি।
প্রকল্প পরিচালক বলছেন, দীর্ঘ এক যুগের এলোমেলো ব্যর্থ চেষ্টাকে পাশ কাটিয়ে গেল 6 মাসে অংশীজনদের সহযোগিতায় রুটের সম্ভাব্য তালিকা নির্ধারণ করেছে ডিটিসিএ। তার মতে, দলীয় পরিচয়ে চাঁদাবাজি ও এলাকাভিত্তিক অসহযোগিতার কারণে একীভূত গণপরিবহন ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। বিগত সরকারের আমলে বাস মালিক সমিতি বলেন, শ্রমিক ফেডারেশন বলেন, তাদের থেকে আমরা সম্পূর্ণরূপে বিরোধিতা পেয়েছি। কাউন্টার বসাতে গেলে, বাসটা চালাতে গেলে, এলাকায় কোথাও রাখতে গেলে চাঁদা চাওয়া হচ্ছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বাকি কাজ এগিয়ে নেবেন তারা। আমরা যদি ছোট ছোট রুট দেই তাহলে আমার কিন্তু রিটার্ন কম আসবে। ছোট রুটের তখন ক্লায়েন্টরা বঞ্চিত থাকবে না, সেটাও একটা ভাবার বিষয় আছে। আমরা এটা মিনিস্ট্রিতে পাঠিয়েছি, তো সেইখান থেকে যে গাইডেন্সটা আসবে সেটার ভিত্তিতে আমরা এটা ওয়েবসাইটে প্রকাশ করতে চাই। ডিটিসিএ নানা অগ্রগতির কথা বললেও ডিটিসিএর সক্ষমতা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সরকারের সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবহন বিশেষজ্ঞরা। আগে সরকারও পারে নাই, কারণ কোনো দিন ওই পরিবহন মালিকদেরকে হোস্টাইল করতে চায় নাই। সিন্ডিকেট যেইভাবে হয়ে গেছে তার সাথে পুলিশও জড়িত আছে, স্থানীয় পর্যায়ের মাস্তানও আছে এবং ট্রান্সপোর্ট লিডাররা আছে, তারা কোনোদিন ছেড়ে দিবে না। কর্তৃপক্ষ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, চাঁদাবাজি বা অন্যান্য সমস্যার সম্মুখীন হয়, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি সরকারের উচিত হবে সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এদিকে পরিবহন মালিক সমিতির মহাসচিব বলছেন, রুট রেশনালাইজেশন বাস্তবায়নে তারা পুরোপুরি প্রস্তুত। সংগঠনের কারণে এটাকে প্রতিবন্ধকতা করে রেখেছে জনস্বার্থের বিরুদ্ধে। এটাকে আমরা ভুল বলে প্রমাণ করব, সহযোগিতা করব এবং এটাতে আমরা অংশগ্রহণ করব, এতে আমরা লাভজনকও হব। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন জানান, 2026-এর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাস রুট রেশনালাইজেশন। রাউট সেগমেন্ট সিলেক্ট করেছে, হয়তো ওই সেগমেন্ট হয়তো আমাদেরকে কমাতে হবে, বাড়াতে হবে। ইট হ্যাজ টু গো থ্রু সাম মিররেশনস বাস মালিক সমিতির সাথে। এইটা আমরা মোস্ট লাইকলি হয়তো বাই জানুয়ারির ভিতরে হয়তো শুরু করার চেষ্টা করব। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminium, redefine possibilities. সব জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে 50,000 কোটি টাকার বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। সঙ্গে যুক্ত হচ্ছে 6,500 কোটি টাকার লালদিয়া টার্মিনালও। সরকারের শীর্ষ পর্যায়ে গ্রিন সিগন্যাল পেলেই শুরু হবে অর্থনীতির গেম চেঞ্জার এই 3টি মেগা প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বড় 3টি মেগা প্রকল্প অবশেষে সচল হচ্ছে। বিশেষ করে অনেক আগে ডিটেল ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে বে টার্মিনালের, আবার মাতারবাড়ির কাজও শুরুর অপেক্ষায় রয়েছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান। পিছিয়ে নেই লালদিয়া টার্মিনালের কাজ। প্রত্যেকটাই ভিন্ন ভিন্নভাবে বাংলাদেশের অর্থনীতিতে নতুন লক্ষ্যমাত্রা যোগ করবে এবং তার যে উপকারটা আছে সেটা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে পড়বে। 2013 সালে নেওয়া বে টার্মিনাল প্রকল্পের 2014 সালে শুরু হয়েছিল ভূমি অধিগ্রহণ। এরপর যেন অদৃশ্য সুতায় আটকে যায় এই বন্দর নির্মাণ। 2030 সাল থেকে অপারেশনে যাওয়া এই বে টার্মিনাল বছরে কন্টেনার হ্যান্ডেলিং করবে 50 লাখের বেশি। আমি আশা করি বাংলাদেশের এই যখনই এগুলা কার্যকর হবে, যখন থেকে আমরা ফুল অপারেশন আসতে পারবো, তখন কিন্তু আমাদের বাংলাদেশে অন্তত শিপিং সেক্টরটা বদলে যাবে। প্রতিবেশী দেশগুলোর বন্দরের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দর সম্প্রসারণের কোনো বিকল্প নেই। লজিস্টিক সার্ভিস যেটা আছে, যেটা কানেক্টিভিটি, সেটা উন্নতি করার মাধ্যমে জাহাজগুলি আমাদের আর্থিক বাংলাদেশ অনেক বেনিফিটেড হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী 2030 সালের মধ্যেই জাহাজ বেরানো এবং কন্টেনার হ্যান্ডেলিং শুরু করবে বে টার্মিনাল, মাতারবাড়ি এবং লালদিয়া। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে চলাচল করবে 7টি জাহাজ। থাকবে রাত যাপনের সুযোগও। দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর উপকূলে নগর করেছে পর্যটকবাহী 2টি জাহাজ। এরই মধ্যে জাহাজের পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে রং লাগানো, বসার সিট মেরামত সহ সকল কাজ শেষ। কর্তৃপক্ষ বলছে 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে যাতায়াত করবে জাহাজ দুটি। আমাদের জাহাজের সিট ক্যাপাসিটি হইল এক একটা জাহাজের 350 করে,
আমাদের সব কিছুই রেডি হয়ে গেছে, আমরা এর থেকে চলাচল শুরু করব। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটি থেকে সকাল 7টায় জাহাজ ছেড়ে যাবে, আর বেলা 3টায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকদের ভ্রমণের জন্য 60টি জাহাজ প্রস্তুত করা হয়েছে। শর্তের বেড়াজালে নভেম্বরে আমাদের জাহাজ চলাচল করা সম্ভব হয় নাই, তো আমরা ডিসেম্বর থেকে ইনশাল্লাহ আশাবাদী, আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। এদিকে দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। তবে দ্রুত জেটি সংস্কারের কাজ শেষ করার দাবি তাদের। 2000 মাত্র সীমিত, এই জন্য অনেকে চালু করে নেই, সংস্কারও করতেছে না কেউ। দ্রুত যদি জেটির কাজ সংস্কার করা হয় তাহলে পর্যটকরা নিরাপদে ওঠানামা করতে পারবে। আর পরিবেশ অধিদপ্তর বলছে পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হবে। যাতে না হয় সেই বিষয়ে আমাদের নজরদারি থাকবে। সর্বোপরি আমাদের মন্ত্রণালয় থেকে যেসব ডিরেকশন দেওয়া হবে সেই অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করব। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সময় সংবাদ। চলাচল অনুপযোগী রাঙামাটির পৌরসভার বেশিরভাগ সড়ক উঠে গেছে, বেশিরভাগ অংশের কার্পেটিং। ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। পৌরবাসী বলছেন বারবার কর্তৃপক্ষের কাছে সড়ক সংস্কারের আবেদন করেও কোনো সমাধান মেলেনি। তবে আগামী 2 মাসের মধ্যে সংস্কার কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়ি জনপদের সড়ক জুড়ে খানাখন্দ, উঠে গেছে বেশিরভাগ অংশের কার্পেটিং। ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা রাঙামাটি পৌরসভার বেশিরভাগ সড়কের। চলাচল অনুপযোগী এসব সড়কে এখন ভোগান্তি এলাকাবাসীর। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পৌরবাসী বলছেন বারবার কর্তৃপক্ষের কাছে সড়ক সংস্কারের আবেদন করেও কোনো সমাধান মেলেনি। রোগী নিয়ে হাসপাতালে যেতে হয়, তখন আমাদের খুবই কষ্ট হয়। 2 থেকে 3 বছর ধরে আমরা যে গাড়ি চালাচ্ছি, আমরা কতটুকু ভোগান্তি হচ্ছে মানে আমরা জানি। আমাদের সদর হাসপাতাল এবং মেডিকেল হাসপাতালের রাস্তাগুলো খুবই বেহাল দশা। তবে আগামী 2 মাসের মধ্যে সংস্কার কাজ শুরুর আশ্বাস সংশ্লিষ্টদের। যে অংশগুলো খানাখন্দ আছে সেই অংশগুলোর কাজ বাস্তবায়নের জন্য আমরা টেকসই উন্নয়ন প্রকল্পে প্রস্তাবনা প্রেরণ করেছি। আগামী 1-2 মাসের মধ্যে আপনারা একটা দৃশ্যমান উন্নতি দেখতে পারবেন। এখন যে আমাদের সম্মানিত জনসাধারণের যে ভোগান্তি, আমরা আশা করি এটা আর থাকবে না। রাঙামাটি পৌরসভায় মোট 68 কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে 10 কিলোমিটার অংশ কার্পেটিং করা। সময় সংবাদ, রাঙামাটি। কানামাছি, গোল্লাছুট, বৌচির মতো খেলা একসময় মাতিয়ে রাখত শৈশব। নতুন প্রজন্মের কাছে এসব খেলা শুধুই কিছু অপরিচিত নাম, অথচ এসব খেলাতেই ছিল শিশুদের অপার আনন্দ। সারা জীবনের জন্য গড়ে উঠত বন্ধুত্ব। হেমন্তের পড়ন্ত দুপুরে মায়ের চোখ ফাঁকি দিয়ে পালানোর সেই মুহূর্তগুলো স্মৃতিকাতর করে তোলে অনেককে। আধুনিক যান্ত্রিক জীবন ও খেলার মাঠ কমে যাওয়ায় হারিয়ে গেছে এমন কত শত খেলা। উম্মেহানির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন SM সালাউদ্দিন। দূরের কংক্রিটে মোড়ানো মাঠটাকে ছোটবেলায় ছুটে বেড়ানো খোলা মাঠের মতোই কল্পনা করতে হয়তো বেশ লাগে কারো কারো। এই তো সেদিনের কথা। গ্রামীণ শৈশবে বন্ধুদের সঙ্গে কত শত খেলায় না রঙিন ছিল জীবন। কিন্তু দুপুরের রোদে কাদা মেখে হাডুডু খেলা বা দোলনায় দুলে প্রজাপতির মতো রঙিন স্বপ্ন দেখা, সবই তখন সোনালি অতীত মনে হয়। একসময় হাডুডু, কানামাছি, গোল্লাছুট এই খেলাগুলো ছিল শৈশবের অংশ। বায়োস্কোপ ছিল শিশুদের কৌতূহলের রঙে আঁকা এক বিস্ময়ের পৃথিবী। ডাঙ্গুলি, ঝুমুর ঝুমুর, লুকোচুরিতে ছিল প্রতিযোগিতার মজা। শিশুদের মধ্যে গড়ে উঠত বন্ধুত্ব। পলাট্টু খেলতাম, এরপর আপনার দাঁড়িয়ে বাঁধা খেলতাম, গোল্লাছুট খেলতাম, কাবাডি, হাডুডু, এখন এইগুলি বেশিরভাগ উঠে গেছে। এখন আসলে বাচ্চাদের জন্য ওরকম খোলামেলা জায়গা অতটা নাই। শহরের যান্ত্রিক জীবন এখন স্পর্শ করেছে গ্রামকেও। টেলিভিশন, মোবাইল ফোন, ইন্টারনেট, ভিডিও গেমে হারিয়েছে অখণ্ড অবসর। গ্রামীণ জীবন থেকে হারিয়ে গেছে অনেক খেলা, যেগুলোর নামই জানে না এখনকার শিশুরা। বেশিরভাগ আমরা ফুটবলটাই খেলি। এখন শীতের সিজন আসছে, এর জন্য আমরা ব্যাডমিন্টন খেলি। আমরা রাত্রে মোবাইলে লুডো খেলি।
হারানোর স্রোতে এখনো টিকে আছে দু একটা খেলা, তাই তো উঠোনে বসে এখনো গড়ে ওঠে স্বপ্নের মতো সরল ছোট্ট সংসার, কখনো বা পুতুলের ঘরবাড়ি। আমি পুতুল খেলি, আমি পুতুলকে শাড়ি পরিয়ে দিই, এই যে বৌমুস্তি, কানামাস্তি, জুতা চোর, টেঠোট লাল, পুতুল কাটা, অনেক কিছু খেলি। একসময় যে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো ছিল শিশুদের নিখাত বিনোদনের অংশ, সেই খেলাগুলোই এখন হারিয়ে যাচ্ছে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এবং ভিডিও গেমসের প্রসারে। যদি এই নতুন প্রজন্মের কাছে সেই খেলাগুলো হয়ে ওঠে রূপকথার গল্প, তবে একদিন আমরাও হারিয়ে ফেলব আমাদের শেকড়কে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। গুলি গ্রেনেডে গাজা ও পশ্চিম তীরে তাণ্ডব চালিয়েই যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির কোনো তোয়াক্কাই করছে না তারা। নেতানিয়াহু বাহিনীর তৎপরতা যুদ্ধাপরাধের পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেল আবিবের কিলিং মিশন থামাতে বিশ্বকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ইসরায়েলি বর্বরতায় বাড়ছে হতাহতের সংখ্যা। খান ইউনিসের উত্তর পূর্বাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি, আর বনি সুহাইলায় পাওয়া গেছে নিহতের খবর। ফারা আশ্রয় শিবিরে ইসরায়েলি অভিযানেও আহত হয়েছেন বেশ কয়েকজন। বুরকা গ্রামে ইসরায়েলি সেনারা গুলি ও স্টান গ্রেনেড ব্যবহার করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর অভিযান, বাড়ি তছনছ, গ্রেফতার সব মিলে দখলকৃত অঞ্চলে থামছে না ইসরায়েলি চাপ। গাজা কর্তৃপক্ষ বলছে ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের ব্যাপক সামরিক তৎপরতা যুদ্ধাপরাধের পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের কিলিং মিশন থামাতে প্রয়োজন জরুরি হস্তক্ষেপ। বিশেষ করে জেনিনের সাম্প্রতিক হত্যাকাণ্ড আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তাৎক্ষণিক পদক্ষেপের দাবি রাখে। আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থা না এলে পশ্চিম তীর জুড়ে মৃত্যুর মিছিল থামবে না বলে সতর্ক করা হয়েছে। গাজায় ত্রাণ কার্যক্রম যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী চলছে না বলে অভিযোগ উঠেছে। মোট 28,000 ত্রাণবাহী ট্রাকের মধ্যে মাত্র 9,930টি প্রবেশ করেছে বলে জানিয়েছে আল জাজিরা, যা 35% কম। এমন পরিস্থিতিতে প্রথমবার ইসরায়েল সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। 6 ডিসেম্বর থেকে শুরু হবে তার এই সফর। জার্মানি ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে একটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কাছে টি-20 সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। চট্টগ্রাম সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই লিটন দাসদের সামনে। এমন ম্যাচের আগে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। অন্যদিকে এগিয়ে থাকলেও সাগরিকায় এসে ঘাম ঝরিয়েছে আইরিশরা। ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের রিপোর্ট। দুপুরের তপ্ত রোদে সাগরিকায় উপস্থিত আয়ারল্যান্ড। দেখে বোঝার উপায় নেই মাত্র কয়েক ঘন্টা আগেই এখানে একটা টি-20 ম্যাচ খেলতে হয়েছে অতিথিদের। কিছুটা ব্যতিক্রমী অনুশীলন, টেনিস বলে বড় শট খেলার প্রচেষ্টা। চট্টগ্রামের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সিরিজ জয় নিশ্চিত করতে ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচের মতোই কিংবা তার চেয়ে আরও ভালো। তবে চট্টগ্রামে বিশ্রামে থাকতে নারাজ সফররতরা। এখনো বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের অভিজ্ঞতা হয়নি আইরিশদের। তবে এবার দলটা স্বপ্ন দেখতেই পারে। সাগরিকায় খেলা শেষ 2 ম্যাচের 2টিতেই জিতেছে পল স্টার্লিং এর দল। কোণঠাসা হয়ে থাকা টাইগার বধে এর চেয়ে ভালো সময় আর হয় না। অন্যদিকে হারের পরে হোটেলেই দিন পার করেছে বাংলাদেশ। ঐচ্ছিক অনুশীলনেও আসেনি দলটার কোনো সদস্য। উইন্ডিজের কাছে ধবল ধোলাইয়ের পর ঘরের মাঠে আরও একটা সিরিজ হারের শঙ্কা। অনুশীলনের চেয়ে বিশ্রামকেই বেছে নিল ফিল সিমন্সের দল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-20তেও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের দেখা মিলবে সাগরিকায়। বোলারদের জন্য থাকবে সামান্যই। আগের ম্যাচে শরীফুল সাকিবরা চমক দেখাতে ব্যর্থ। স্পিন ইউনিটও ছিল না তেমন কার্যকর। দ্বিতীয় ম্যাচে টাইগার শিবিরে আসতে পারে পরিবর্তন। নাসুমের জায়গায় শেখ মাহাদি কিংবা সাইফুদ্দিন। 3 পেসার থেকে একজন ছেটে ফেলার সিদ্ধান্তও নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। টানা 4 টি-20 হারে বিপর্যস্ত থাকা টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ জয়ের পথে ফেরা। টিম কম্পিটিশন নিয়ে চলছে বিস্তর পরীক্ষা নিরীক্ষা, অথচ সময় বেশি বাকি নেই বিশ্বকাপের আগে। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম।
সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বেগম খালেদা জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে জ্ঞান থাকলেও শারীরিক অবস্থায় স্থিতিশীল নয় জানিয়েছে বিএনপি নেতারা। দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান। নির্বাচন ঘিরে নতুন জোট গঠনে দৌড়ঝাঁপ, বিএনপি ও জামাতের মোর্চা দৃশ্যমান। আবির্ভাবের অপেক্ষায় আরও দুটি, দ্বিধাদ্বন্দ্বে এনসিপি। তফসিলের পর আসন সমঝোতার আশা। এবং একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের অভিজ্ঞতা নিতে রাজধানীতে মক ভোটিং। সকাল 8টা থেকে চলছে কার্যক্রম। মাঠ পর্যায়ে অভিজ্ঞতা নিতে আয়োজন, জানালেন সচিব। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।